গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। হ্যালো বন্ধুরা, আমি রিয়াজ হোসেন। আজকের এই ঘটনাটা আমার ছোটবেলায় আমার দাদুর মুখ থেকে শোনা। দাদু গত হয়েছেন অনেক দিন হয়ে গেছে, বাট এখনও এই গল্পটা মনে করলে মনে একটা শিহরণ টাইপের জেগে ওঠে। আজকের ডেটে আমরা দুর্গাপুরে থাকি, কিন্তু আমার দাদু যখন ছোটবেলায় যে সময় দাদুর সঙ্গে এই ঘটনাটা ঘটে, দাদু তখন থাকতো জামালপুরে। জামালপুর গঙ্গা নদীর পাশের একটা ছোট্ট গ্রামে আমার দাদু থাকতো। অনেক ছোটবেলায় 7 বছর বয়সে আমার দাদুর বাবা মা দুজনেই গত হন। দাদুর একজন দিদি ছিল, বড় দিদি, যার সঙ্গে দাদু থাকতো। দাদুর সে দিদির বিয়ে হয়ে গেছিল, তো সেই দিদির উপরেই দাদুর পুরো দায়ভার পড়ে গেছিল। ঘটনাটা যখন ঘটে আমার দাদুর তখন 13 কিংবা 14 বছর বয়স। দাদুদের গ্রাম যেখানে ছিল তার ঠিক পাশ দিয়েই গঙ্গা নদী বয়ে গেছে, আর দাদুদের ঘর থেকে কিছুক্ষণ দূরেই গঙ্গা নদীর ঘাট, বালির চর। সে বালির চরে সবজি, ফল, আরো অনেক কিছু চাষবাস হতো। অনেক জমি জমাও ছিল দাদুদের বাড়ির পাশে। প্রথমে একটা কথা বলে রাখি, আমার দাদু ছিল ছোটবেলা থেকে অনেক ডান পিটে স্বভাবের। সারা দুপুর সারা সকাল দাদু মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে বেড়াতো, আর বনের ফল, মাঠের সবজি এসব পেড়ে লোকের মাঠে সবজি এসব পেড়ে বদমাইশি করে বেড়াতো সারাদিন। দাদুর কয়েকটা বন্ধু ছিল যাদের সঙ্গে দাদু রীতিমতো খেলাধুলা, ঘোরাফেরা এগুলো করতো সারাদিন ধরে। বাড়ি ফিরতে ফিরতে দাদুর অনেক বিকাল হয়ে যেত, সন্ধ্যাবেলা হয়ে যেত। অনেকবার বাড়ি ফিরে নাকি মারও খেয়েছে। তো দাদুদের গ্রামের একটা ঘটনা ঘটেছিল, যার পর দাদুকে বাড়ি থেকে অনেক মানা করা হতো গ্রামে বেরোনোর জন্য, কিংবা সন্ধ্যের আগে বাড়ি ফেরার জন্য, রাতে না বেরোনোর জন্য। কিছুদিন আগে দাদুদের যখন বাড়ি থেকে বেরোনো মানা হয়েছিল, তার জাস্ট কিছুদিন আগে একজন চাষি রাতে ফিরছিল, শহর থেকে নিজের বাড়িতে ফিরছিল। তো ফেরার সময় চাষির মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয় কেউ জানে না, কিন্তু সেই চাষির দেহ পাওয়া যায় নদীর পাড়ে। সে চাষিকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে ডুবিয়ে মেরে ফেলেছে নদীতে। তো তারপর থেকে দাদুদের খুব একটা বেরোনো হতো না, অনেক কম হয়ে গেছিল বেরোনো। বাড়ি থেকে অনেক নিষেধ মানা হয়ে গেছিল। তো সময়টা ছিল বর্ষাকাল, যে ঘটনাটা দাদুর সঙ্গে হয়েছিল। বর্ষাকালে নদীর জল ফেঁপে ফুলে উঠত, আর তার সঙ্গে সঙ্গে মাঠেও জল ঢুকে যেত। যারা গ্রামের সাইডে থাকেন বা কোনো নদীর পাশে থাকেন, বা নদীর পাশে যাদের চাষের জমি, তারা খুব ভালো করেই জানবেন যে নদীর জল উথলে পড়লে মাঠেও ঢুকে যায়। যেসব মাঠে চাষবাস হয় সেসব মাঠে নদীর জল ঢুকে পড়ে, এবং
নদীর জলের সঙ্গে অনেক মাছও ঢুকে পড়ে সেই চাষের মাঠে। দেখা যায় যে নদীর জল যখন কম হয় সেই মাঠের মধ্যে অনেক মাছ আটকে পড়ে। তো সেরকমই একটা দিন, বর্ষাকালে প্রচুর মাছ ঢুকছে গ্রামের মাঠের মধ্যে। গ্রামের মাঠের আলে যখন মাছগুলো ফেঁসে যায়, তখন গ্রামের মানুষরা, গ্রামের বাচ্চারা পোলই দিয়ে আর বড়শি দিয়ে সে মাছগুলো ধরে, কেউ কেউ জাল দিয়েও ধরে। তো সেরকমই আমার দাদু মাছ ধরতে খুব ভালোবাসতো, আর দাদু বন্ধুদের সঙ্গেও রীতিমতো সেরকম মাছ ধরাধরি করতো। এবার সব থেকে বেশি মাছ পাওয়া যেত যখন নদীর জল উঠছে রাতে, জোয়ার ভাটার সময়, যখন নদীর জল যখন ওঠে মাঠের উপর, তখন অনেক মাছ মাঠে ঢোকে সেই টাইমে। আর সেই ভোরবেলার সময়, রাত ভোরের সময় প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর বড় বড় মাছ পাওয়া যায়। তো দাদুর মাছ ধরার প্রতি যেহেতু খুব লোভ ছিল, তো একদিন খেলাধুলার পর বাড়ি ফিরতে ফিরতে দাদুর একটা বন্ধু ছিল, তার নাম ছিল হচ্ছে সেলিম। আমার দাদুর নাম ছিল জহির, নামটা আগে বলা হয়নি। তো সেলিমের সঙ্গে দাদু গল্প করতে করতে আসছে সন্ধ্যাবেলায়। ফিরতে ফিরতে দাদু বলল সেলিমকে যে, সেলিম চ, ভোরবেলায় তুই আমাকে ডাকতে আসবি, আমরা দুজন মিলে পোলই আর বড়শি নিয়ে বেরোবো, দিয়ে নদীর পাড়ে মাছ ধরবো। অনেক মাছ চাষের জমিতেও ঢুকে পড়ে, সেই মাছগুলোও ধরবো। তো বাড়ি থেকে তো বেরোতে দেবে না, আমি বারান্দায় ঘুমাই, দাদু বারান্দায় ঘুমাতো, তো তুই আমাকে আস্তে আস্তে ডাকবি এসে সদর দরজা থেকে। আমি বেরিয়ে সদর দরজা খুলে তোর সঙ্গে চুপি চুপি বেরিয়ে যাব, দিয়ে ভোর রাতে প্রচুর মাছ ধরবো। দুজনে মিলে সেরকমভাবেই কথাবার্তা বলতে বলতে আসছিল। আমার দাদুদের বাড়ি ফেরার রাস্তায়, যে মাঠে খেলা করতো দাদুরা, সেখান থেকে বাড়ি ফেরার রাস্তায় একটা অশ্বত্থ গাছ পড়তো, বিরাট বড় অশ্বত্থ গাছ। তো সেই অশ্বত্থ গাছের নিচে কেউ খুব একটা যেত না। সবাই মানতো যে কিছু একটা বাজে জিনিস আছে সেই অশ্বত্থ গাছে। দাদুরা ছোট, তার মধ্যে আবার ডান পিঠে, এসব কথায় খুব একটা তোয়াক্কা করতো না। তো সেই অশ্বত্থ গাছের নিচ থেকে দাদুর যে বন্ধু সেলিম, তার বাড়ির রাস্তা একটু আলাদা হয়, আর দাদুর বাড়ির রাস্তা সোজা। অশ্বত্থ গাছের নিচে এসে যখন সেলিম নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে আর দাদু নিজের বাড়ির দিকে যাচ্ছে, তখন দাদু চিল্লিয়ে সেলিমকে বলে, সন্ধ্যাবেলায় প্রায় 6:30 7টা, সূর্য ডুবে গেছে, প্রায় অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। তখন দাদু চিল্লিয়ে সেলিমকে বলছে যে, সেলিম, ভোর 4টের সময় এসে আমাকে ডেকে দিবি। একবার নয়, দুবার। দাদু বলার পর সেলিম চলে যায় নিজের বাড়ি, আমার দাদু চলে যায় নিজের বাড়ি। গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে দাদু ঘুমিয়ে পড়ে রাতের দিকে। গ্রামে তখন বিদ্যুৎ বাতি খুব একটা ছিল না, তাই খুব তাড়াতাড়ি মানুষজন ঘুমিয়ে পড়তো। তখন 8টা 8:30টার দিকে দাদু ঘুমিয়ে পড়ে। ঘুমানোর প্রায় অনেকক্ষণ, দাদুর 1 ঘুম 2 ঘুম হওয়ার পর, মোটামুটি অনেক রাতে দাদুর বন্ধু পরিকল্পনা মতন তার বন্ধু এসে দাদুকে ডাকছে। দাদু শুনতে পাচ্ছে যে সেলিম ডাকছে, পুরোপুরি সেলিমের গলারই আওয়াজ, কিন্তু গলাটা একটু নাকি সুর মনে হচ্ছে।
এ জহির, জহির, যাবি না? মাছ ধরতে যাবি না? এরকম ভাবে ডাকছে সেলিম দাদুকে। তো দাদু বলছে যে, এই চিল্লাস না রে, আসতে বল, উঠে যাবে সবাই ঘরের লোক। দিয়ে দাদুর যে বন্ধু সেলিম, সে কিন্তু জোরে জোরে ডাকছে, এই জহির, উঠবি না? চ, মাছ ধরতে যাবি, চ। দাদু দু চারটে, তখন যেহেতু ডান পিঠে ছেলে, গ্রামের ছেলে, দু চারটে খিস্তি মারে, আসতে বল, না হলে সবাই ঘরে বাড়ির লোক উঠে যাবে আর যেতে পারবো না। দাদুর বন্ধু তাও ডেকে যায়, এই জহির, জহির, উঠবি না? চ, মাছ ধরতে যাবি, চ। দাদু বলে, দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি। করে দাদু উঠে কোনো রকম চুপি চুপি, পোলোই হাতে নেয় আর বড়শিটা কোমরে গোজে, মাছ ধরার বড়শি। যারা পোলোই আর বড়শি মানে জানেন না, তাদেরকে বলে রাখি, পোলোই হচ্ছে কাঠি দিয়ে বানানো একটা ঝুড়ির মতন জিনিস, কিন্তু লম্বা। ঝুড়ি হয় গোল, পোলোই হয় একটু লম্বা, আর পোলোয়ের পেছন দিকে ফুটো থাকে আর সামনে ঝুড়ির মতনই মুখ থাকে, বাট নিচটা মানে পেছনের দিকটায় ফুটো থাকে। সে পোলোই দিয়ে মাছ আটকাতে হয় ফার্স্টে, তারপর একটা লোহার শিক যার সামনে অ্যাঙ্কার টাইপের বানানো, কাঁটা টাইপের, সেটা দিয়ে ওই পোলোর ভেতরে মাছটাকে ধরা যায়, খুব ইজিলি ধরা যায়। তো সেই পোলোটা দাদু হাতে নিয়ে আর বড়শিটা কোমরে গুঁজে বাড়ির দরজাটা আস্তে করে খুলে বেরোয়। যখন দাদু বাড়ির দরজার সামনে অব্দি যায়, দরজা যখন খুলছে, তখনও পর্যন্ত দাদুর বন্ধু ডেকে চলেছে, সেলিম, এই জহির, চ, মাছ ধরতে যাবি, চ, মাছ ধরতে যাবি না? দাদু যে দরজা খুলে সেলিমকে সামনে দেখতে পায় না। মোটামুটি প্রায় 10-12 হাত দূরে সেলিম দাঁড়িয়ে আছে, অনেকটাই দূরে। দাদু বলে, করে বেটা, তোকে আমি বললাম তুই চিল্লাবি না, বাড়ির লোক উঠে যাবে, তুই এত চিল্লিয়ে বলছিস কেন? আর ওরকম নাকি সুরে বলছিস কেন? তোর কি ঠান্ডা লেগেছে? সেলিম কোনো জবাব দেয় না, সে একই কথা বলে যায়, চ, মাছ ধরতে চ, মাছ ধরতে যাবি না? আয়, ওদিকে অনেক বড় বড় মাছ আছে। দাদু বলে, চ। দিয়ে দাদু সেলিমের পেছন পেছন হাঁটতে থাকে। দাদু যত জোরে জোরে হাঁটে, সেলিম ততই জোরে জোরে হাঁটে। দুজনের মধ্যে ব্যবধান কমাতে পারে না দাদু, যতই জোরে দাদু হাঁটে সেলিমও তত জোরেই হাঁটতে থাকে। দাদু বলে, দাঁড়া রে, একসাথে যাবো, আয় সামনে আয়। বলছে, চ। সেলিম বলছে, চ, ওদিকে অনেক বড় বড় মাছ আছে, জলদি চ, জলদি চ, বলে হাঁটতে থাকে হাঁটতে থাকে। দাদু যেতে যেতে দেখে দাদুর দুই পাশে, মানে দুজনে আলের পাশ দিয়ে হেঁটে, আলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। একটা চাষের জমি আর আরেকটা চাষের জমি যেখানে ভাগ হয়, উঁচু জায়গাটা, সেটাকে আল বলা হয়। তো আলের ওপর দিয়ে দাদুরা হেঁটে হেঁটে যাচ্ছে, আর জমিতে প্রচুর জল জমে আছে। সেই জলের মধ্যে দাদু দেখতে পাচ্ছে যে মাছ ছটপট করছে, প্রচুর মাছ। দাদু মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলোই ফেলছে আর বড়শি দিয়ে মাছ ধরছে। দাদু বলছে, এখানে আয় রে, নিজের বন্ধুকে সেলিমকে ডাকছে। বলছে, দেখ সেলিম, এখানে বড় বড় মাছ আছে, আয় এখানে আয়। সেলিম তাও বলে যাচ্ছে, ওইদিকে চ, ওইদিকে অনেক বড় বড় মাছ আছে, ওর থেকেও বড় বড় মাছ। দাদু বলে, তুই কিরকম ছেলে রে, দেখ এখানে মাছ আমি দেখতে পাচ্ছি। দাদু একটা সঙ্গে থলি নিয়ে গেছিল। তো রাস্তায় যেতে যেতেই মাঠের মধ্যে দাদু 3টে থেকে 4টে মাছ ধরে ফেলে। তাও সেলিম কিছুতেই থামে না। সেলিমকে দাদু বলে, এদিকে আয় সেলিম, এখানে অনেক বড় বড় মাছ আছে,
এগুলো ধর আগে, তারপর ওইদিকে যাব। সেলিম সেই একই কথা বলে চলেছে। ওদিকে আয়, ওদিকে, ওই অসত্য গাছের দিকে অনেক বড় বড় মাছ আছে, ওদিকে অনেক জল জমে আছে। আয় রে জহির, মাছ ধরবি না? আয়। দাদু রেগে যায় সেলিমের উপর। কোথায় তুই অত বড় বড় মাছ দেখলি ভাই? আর এই ভোর রাতের দিকে ওই দিকে যাস না, ওই দিকটা খুব একটা ভালো নয়। সেলিম বলে দাদুকে, কিছু হবে না, ওদিকে অনেক বড় বড় মাছ আছে, তাড়াতাড়ি আয়, নাহলে সব মাছ আবার নেমে যাবে, জলদি আয়। দাদু সেলিমের পিছন পিছন হাঁটতে থাকে। হাঁটতে 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 তারা প্রায় পৌঁছে যায় সেই অসত্য গাছের তলে। অসত্য গাছের জাস্ট পিছনে একটা বিশাল বড় পুকুর ছিল। সেই পুকুরেও প্রায় প্রায় অনেক জল ভরে গেছিল। হাঁটতে হাঁটতে দাদু যখন অসত্য গাছের কাছে পৌঁছায় আর সেলিমকে ডাকতে থাকে, দাদু যত কাছে যাওয়ার চেষ্টা করে সেলিম ততই দূরে যেতে থাকে আর ততই জোরে জোরে হাঁটতে থাকে। গিয়ে পৌঁছায় তারা সে অসত্য গাছের কাছে। সেলিম গিয়ে দাঁড়ায় অসত্য গাছের ওখানে। দাদু বলে, গাছটার কাছে যাস না রে, গাছটা ভালো নয়। সেলিম তখন দাদুর দিকে ঘুরে তাকায়, তাকিয়ে জোরে জোরে হাসে আর বলে, কই রে বেটা, বড়শিটা কোমরে গুঁজে রেখেছিস, তাই তোকে আজকে কিছু করতে পারলাম না, না হলে তোকে আমি দেখাতাম মজা। এই কথাটা বলার পর সেলিম একটা ঝাঁপ মারে সেই পুকুরটার মধ্যে। আমার দাদু বলেছিল আমাকে যে একটা গোটা বড় সাইজের একটা মোষ জলে ঝাঁপ মারলে যেরকম জলে আবরণ তৈরি হয়, যতটা জল ওপরে ওঠে তার থেকেও অনেক গুণ বেশি জল উঠেছিল সেই সেলিমের ঝাঁপ মারাতে জলের মধ্যে। সেইটা দেখার পর দাদু প্রায় প্রায় অজ্ঞান হওয়ার মতন অবস্থা, ভয়ে। দাদু কোনো রকম দৌড়ে বাড়ি ফিরতে 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 দৌড়াতে 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 বাড়ির সদর দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে। দাদুর আর কোনো জ্ঞান থাকে না। তারপরে দাদুর জ্ঞান ফেরে সকালবেলায়। বাড়ির লোক দাদুকে বলেছিল যে দাদু যখন ঘর থেকে বেরোয় তখন বাজে প্রায় 12টা, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট দাদু বাইরে ছিল। দাদু যখন ঘরের সামনে এসে চিল্লিয়ে পড়ে, মানে অজ্ঞান হয়ে যায়, তখন প্রায় 1:45 বাজে। আর সেলিম কখনো দাদুর কাছে আসেইনি দাদুকে ডাকতে। সেলিম ভোরবেলায় এসে 4টে সাড়ে 4টের সময় এসে দেখে দাদুদের বাড়িতে হই হই কাণ্ড। তারপর থেকে দাদু মোটামুটি সেই দিন থেকে 7 থেকে 8 দিন জ্বরে ভুগেছিল। দাদুর জ্বর ছাড়ছে না। আমার দাদুর যে বড় দিদি ছিল, তার যে ভাসুর, মানে আমার দাদুর জামাইবাবুর বড় দাদা, সে ছিল হাফিজ, মানে সে মসজিদে বড় হাফিজ ছিল, সে ঝাড়ফুঁক এসব করত। তো যখন দাদুর জ্বর ছাড়ছে না তাকে ডাকা হলো। সে এসে দাদুকে ঝাড়ফুঁক করে সব কিছু দেখে শুনে সে বলল যে দাদুকে নাকি রাতে নিশিতে ডেকে নিয়ে গেছে। আর যেহেতু দাদুর কোমরে সেই বড়শি, মাছ ধরার বড়শি গাঁথা ছিল আর সেটা দিয়ে মাছ ধরা হয়েছিল, সেই কারণে একমাত্র দাদু বেঁচে ফিরতে পেরেছে সেদিনকে। না হলে দাদুরও অবস্থা সেই চাষের মতনই হতো। সেই নিশি দাদুকে টেনে নিয়ে গিয়ে মাঝরাতে নদীতে কিংবা পুকুরে ডুবিয়ে মেরে ফেলত।
তারপর থেকে দাদু সন্ধ্যাবেলায় কোনো দিনও বাড়ির থেকে বেরোয়নি। বন্ধুদের সঙ্গে খুব একটা খেলাধুলা করতে বেরোতো না। সকালে যা হতো ঘরের উঠোনের সামনে কিংবা ঘরের মাঠের সামনে। এইটাই ছিল আমার দাদুর মুখ থেকে শোনা সত্যি ঘটনা। এবার ভূত প্রেত আমিও মানি না, আপনাদেরকে শেয়ার করলাম আমার দাদুর মুখ থেকে শোনা গল্প বা ঘটনা। আপনারা বিবেচনা করুন, আপনারা বিচার করুন যে সত্যি না মিথ্যা। বাকি যেটা আমি শুনেছি সেটা আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফে বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরব। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আর চেষ্টা করব যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।